আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। টাকা দিলেন কেন তাহলে? কারণ এখন এর সমান ভাগ অন্যজন পায়। কে? তৌসিফ তালুকদারের বউ। পৌষের মনটা খারাপ হয়ে গেল। কেন জানি ওর মনে হলো তৌসিফ পৌষের না, বরং তার পূর্বে বউর কথা বলছে। তৌসিফ ভ্রু কুঁচকে বলল, তোতা পাখির মুখ বন্ধ কেন? পৌষ কথা বলল না। হাত ছাড়াতে চাইতেই তৌসিফ আরো শক্ত করে ধরল। একটু সাইডে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় যাব। খাবে চলো, তার আগে বলো হঠাৎ কি হলো? পৌষ পলক ঝাপটালো চোখের পানি লুকাতে। তৌসিফ এটা দেখেই যেন উত্তেজিত হচ্ছে। নিজের কাছে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করে, কি হয়েছে পোশরাত, হঠাৎ কি? আপনার প্রথম বউয়ের সাথে এখনো যোগাযোগ আছে আপনার? তৌসিফ ধরে রাখা পৌষকে ছাড়ল। বেশ স্বাভাবিকভাবে বলল, না, নেই। মিথ্যে কেন বলেন? ও কাম অন হানি, তুমিও জানো তোমাকে মিথ্যা বলার মতো অতটাও খারাপ দিন আমার আসেনি। তাহলে যে বললেন এটা আপনার বউয়ের? তৌসিফ এতক্ষণে ধরতে পারলো মূল ব্যাপার। পৌষের হাত ধরে হেসে দিয়ে বলল, চলো খাবে, এখন রাতে দেখাবো তোমাকে আমার বউকে। মল থেকে খেয়ে দিয়ে তৌসিফ গাড়ি বাড়ির দিকে না ঘুরিয়ে ঘুরালো অন্য পথে। পৌষ গাড়িতে বসে একটা অ্যারাবিয়ান রোল খাচ্ছে। মাঝে মধ্যে তৌসিফের মুখে দিচ্ছে। তৌসিফ চুপচাপ খেতে খেতে ড্রাইভ করে যাচ্ছে। গাড়িটা থামলো একটা ব্রিজে, নীরব জায়গা। তৌসিফ বের হয়ে হাত বাড়িয়ে পৌষকেও বের করলো। মুখটা মুছে দিয়ে বলল, চলো। এখানে কি? আসো। তৌসিফ ওকে নিজের বুকে পুরে নিল পেছন থেকে। ব্রিজে বাতাস বইছে, অপর পাশে কাশফুল ফুটে আছে। চোখ বুজে শ্বাস নিল, আফসোস নিয়ে বলল, এবার কাশফুল দেখা হলো মাত্র, সব শেষ। ওই যে আছে তো। হুম। মন খারাপ? না তো। গিফট পেয়ে খুশি হলে না? হয়েছি, কিন্তু কিন্তু এসব ভালো লাগে না আমার। এসবে সুখ নেই। এই যে আমার পা থেকে নাক আপনি সোনায় হীরায় মুড়িয়ে রেখেছেন, আমার দম বন্ধ লাগে। এর থেকে কাচের চুড়ি ভালো লাগে, 20 টাকার পায়েল ভালো লাগে। এগুলোতে ভয় লাগে আমার। ভয়? যদি হারিয়ে যায়? গেলে যাবে। তাও। তৌসিফ ওকে নিজের দিকে ঘুরালো। একগুচ্ছ কাশফুল এগিয়ে দিতেই পৌষের চোখে মুখে খুশি ফুটে উঠল। দুই হাতে ফুল নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, থাকো থাকো, এতগুলো ভালোবাসা আপনাকে। আমার জামাই কত ভালো। ইস্ট আর ওয়েস্ট, পৌষের মামাতো ভাই ইজ বেস্ট। ও সরি, জামাই ইজ বেস্ট। তৌসিফ ওর মুখে এহেন খুশি দিকে অবাক হলো। একটু আগের দামি উপহারও ওর মুখে এই দ্যুতি ছড়াতে পারেনি যা দামহীনা ফুল পারল। তৌসিফ ওকে জড়িয়ে ধরল, অতি আদুরে গলায় বলল, সারা জীবন এমন থেকে পোশরাত, আমার থেকে প্রচুর কথা বলো, নেকামো করো, আমাকে যা খুশি বলবে। আমার ভালো লাগে, তোমার করা সব ভালো লাগে আমার। আমার চারপাশে এভাবে খুশিতে ভরিয়ে দিও পোশরাত। তারাহীন আকাশ আজ চাঁদের দখলে। ভরাট হয়নি এখনো, অথচ তার সৌন্দর্য যেন চুইয়ে চুইয়ে পড়ছে। ঠান্ডা বাতাসে শরীর মন দুলিয়ে ওঠে বারংবার। বাইরের সকল সৌন্দর্য যখন চোখ পাকিয়ে থাকে, তখন তাদের দাপট কমাতে দরজা জানালা আটকে রেখেছে নবদম্পতি। রুদ্ধ আবদ্ধ রুমের মাঝে যখন গভীর প্রেম হয়, তখন বাইরে থাকা নিশাচর পাখি ভয়ঙ্কর সুরে গান গায়। ঝিঝি পোকার দল যেন আক্রমণ হানতে চায়, তাদের আলোয় আলোকিত করতে চায় অন্ধকার রুমটাকে, যাতে প্রেমে ডুবন্ত জোড়াটা প্রেম সুধা পান করছে। তাদের মিষ্টি মধুর ক্ষণে ফুটে ওঠে শালুক ফুল। লাজে যখন মরি মরি ভাব, তখনই বেলাজা ফুলটা তার কিশোরী বদন দেখাতে ব্যস্ত। একান্ত মানুষটার কাছে যতই নিজেকে খুইয়ে দিতে চাও না কেন, তৃপ্তি তো শুধু তার সেই গভীর থেকে গভীর প্রেমে। দরজা খুলে এদিক ওদিক উকি দিল মেহেদি। নিস্তব্ধ ড্রয়িং রুমে কেউ নেই। রুমে ঢুকে সোহার গায়ে হাত দিয়ে ডাকলো মেহেদি, সোহা, সোহা। সোহা একটু তাকিয়ে আবার ঘুমাতে চাইল, কিন্তু মেহেদি ওকে সেই সুযোগ দিল না। হাতটা ধরে উঠালো সন্তর্পণে।
সোহাকে তুলতে তুলতে বলল, ফজর হলেই সবাই উঠা শুরু করবে সোহা, কাম ফার্স্ট। এমনি সময় সোহা কমন ওয়াশরুম ব্যবহার করে না। আজ এহেন অবস্থায় তা যেন অতি অস্থির লাগলো সোহার নিকট। মেহেদি ওকে সোজা নিয়ে ওয়াশরুমে রেখে দরজায় দাঁড়ালো। সময় কাটছে দ্রুত। মেহেদি বাইরে দাঁড়িয়েই হাঁসফাঁস করতে লাগলো। একদিকে সময় গড়াচ্ছে, অপরদিকে আজান হলেই মা বাবা উঠে যাবে। কি এক অবস্থা হবে তখন। সোহা বের হতেই মেহেদি স্বস্তির শ্বাস নিল। সোহাকে রুমে রেখেই তাড়াতাড়ি নিজে গোসল সারল। কপাল ভালো বিধায় মেহেদিরও গোসল শেষ আর আজান হলো। রুমে গিয়ে দরজা লাগাতে দেখলো এক কোনায় বসা সোহা। পরনে সাদা একটা কামিজ সেট, চুল পেঁচিয়ে রাখা টাওয়াল দেখে মেহেদি বলল, চুল মুছে নাও সোহা, ঠান্ডা লাগবে। চোখ তুলে তাকায় সোহা। মেহেদির কথা মতো চুল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, আপনি একটা নতুন ফ্ল্যাট নিতে পারবেন না মেহেদি? মেহেদির মনে হলো বিয়ের পর ওর বায়না করলেও যা মেটানো অসম্ভব আপাতত। 2 পা এগিয়ে এসে বিছানায় বসলো মেহেদি। সোহার হাতটা ধরে নরম স্বরে বলল, এখন তো সম্ভব না সোহা, টাকাই পোষাবে না, এটার ভাড়াই তো অনেক। সোহা যেন ভাবলো কিছু, অতঃপর মুখ খুলে বলল, তাহলে এক কাজ করুন, আপনার মা বাবাকে এই রুমে শিফট করে দিন। মেহেদি সরাসরি নাকচ করে দিল। একটু গম্ভীর কণ্ঠে বলল, এটা কখনোই ভাববে না সোহা, মা বাবা বৃদ্ধ মানুষ, তোমাকে তো একটু আগেই বললাম আমি। সোহা দেখলো হঠাৎ করেই যেন কেমন রাগী কণ্ঠে কথা বলছে মেহেদি। পুরুষ বুঝি এমনই হয়। সোহা আস্তে করে সাইড হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে কাঁথা টানে গায়ে। সম্পূর্ণ অপরিচিত এক লোকের সাথে ওর বিয়ে হলো। অতঃপর ঝট করেই সোহা আবেগপ্রবণ হয়ে পড়ে আর নিজের শক্ত খোলস ত্যাগ করে চলে আসে বছর বছর আগের নরম সোহায়। নিজেকে সমর্পণ করে মেহেদির নিকট, যার ফলাফল স্বরূপ দেখল সোহা। মেহেদি তাকিয়ে রইল ওর দিকে, উঠে চলে গেল নামাজে। একবার অবশ্য সোহাকেও পড়তে বলে গেল, সোহা শুনল না। মেহেদি ফিরে দেখল যেমনকার সোহা তেমনই। মনে মনে অনুতপ্ত মেহেদি। লাইট না জ্বালিয়েই সোহার পেছনে গিয়ে শুয়ে পড়ে মেহেদি। সময় গড়ায় আলগোছে সোহার কাঁথার ভেতর ঢুকে শক্ত করে জড়িয়ে নেয় মেহেদি। আদর লাগিয়ে ডাকে, সোহা। উত্তর আসে না অবশ্য। মেহেদি ওর কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বলে, একটু সময় দাও, একটু মানিয়ে নাও। সোহার প্রতিক্রিয়া দেখল না। ও জানে এটাই ওর জীবন। নিজের মায়ের মতো দ্বিতীয় বিবাহ করে কাউকে অন্ধকারে রাখবে না সোহা, কখনোই না। তাই তো মেহেদির ডাকে সাড়া দিয়েছিল, যা এখনো মেহেদির বুকে মাথা রেখে দিয়ে যাচ্ছে। আগাছাদের আজন্মকাল আগাছাই থাকা উচিত। সোহা মিথ্যার পেছনে ছুটেছিল, তাই তো হাতের মুঠো খালি তার, যা আদৌ কখনো মেহেদি ভোরকে কিনা সন্দেহ। এই পর্যন্ত 3 বার বমি করল পৌষ। তৌসিফ ব্যস্ত, পাগল পাগল হয়ে গেল। শেষ দিকে যখন বমির মধ্যে লাল তরল দেখা দিল, তখন অতি রাগে সে যা না হয় তা বলেই পৌষকে ধমকাতে লাগলো। এক একটা ধমক যেন ঘর কাঁপানো। সকাল 7টা মাত্র। বাইরের সমানতালে পাখিগুলো চেঁচাচ্ছে, পৌষের হাত পা কাঁপছে সমানে। তৌসিফের এত রাগ দেখে রীতিমতো নিজেই অবাক হয়ে গেল। ভয়ে যেন সামনেও যেতে চাইছে না। তৌসিফের চিৎকারে বুয়াগুলো সব দরজার বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে হঠাৎ কিছু ভাঙার শব্দ আসতেই মিনু ভয় পেয়ে গেল। একবার ভাবলো হয়তো পৌষকে মারছে। গত রাত থেকে মিনুর মনে পৌষ এক বিশেষ স্থান পেয়েছে। মিনু যখন ওর আপার জন্য কাঁদছিল, তখন মিনুকে আগলে নিয়ে পৌষ সময় দিল। এখন মিনুর মন কাঁদছে পৌষের জন্য। ওয়াশরুমের দরজা ধরেই দাঁড়িয়ে আছে পৌষ। ভেজা মুখটাতে চোখের পানি বোঝা যাচ্ছে না। তৌসিফ ওর বাহু টেনে ধরতেই অল্প স্বরে পৌষ বলে উঠল, ছাড়ো না আমায়। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে রাগে হিসিয়ে বলল, একটা কথা বললে জানে মেরে ফেলবো। পৌষ কাঁপে অল্প। ওর দুর্বল শরীরটা আঁকড়ে ধরে তৌসিফকে। রাগে ফুপিয়ে ওঠে তৌসিফ। ধরে না পৌষকে। এই মেয়ে কথা শোনে না, যা মন চায় খায়। ঔষধের ঠিক ঠিকানা নেই। শুধু শুধু তৌসিফ কেন পাগল হবে? পৌষ মৃদুস্বরে বলল, শুনুন কুট্টুসের আব্বু, আপনি আমাকে এত কেন বকছেন? এত রাগের মধ্যে পৌষের কথায় ভ্রু কুচকায় তৌসিফ। শীতল হয় বরফের মতো, জিজ্ঞেস করে, কে কুট্টুস? আমাদের না হওয়া বাবু। পিরিয়ড ঠিকঠাক আছে? হুম শিওর? হুম কথা তো শুনো না আমার। এই যে শুনছি।
পোশরাত? ডাকটা ভিন্ন শোনালো। পৌষ মাথা তুলে তাকাতেই তৌসিফ বলল। কি টানাই একটা টেস্ট করবে? পৌষ অবাক স্বরে বলল। কোন দুঃখে? যদি হয়? কেন হবে? মানে কি কেন হবে? হতেই পারে। কোনো সুযোগ নেই। সুযোগ নেই মানে কি বলতে চাও? আমি পারি না? পৌষ হেসে ফেলল, বলল। হতাশ হবেন তো। তবুও একবার দেখি। তৌসিফ কাউকে কল দিল কি টানতে। পৌষ গা এলিয়ে দিল, ওর শরীর খারাপ লাগছে। তখনই কল আসে তৌসিফের। তৌফিক কল ধরেছে। কথা বলতে বলতে বারান্দায় গেল তৌসিফ। এক দফা কথা কাটাকাটি হলো। রাগে যখন টবে লাথি দিয়ে ভেঙে ফেলল, তখনই ছুটে এলো পৌষ। কিছু জিজ্ঞেস করার সাহসটুকু অবশ্য হলো না। ফাঁকা ঢোক গিলল একটা, শুধু শুনতে পেল। ওই জানোয়ার তো আমাকে চিনে না, চাপাতি দিয়ে বটি বটি করবো ওকে। ভয়ঙ্কর সব কথা শুনে পৌষের গা গুলিয়ে উঠল। তখনই তৌসিফ আরো কিছু জঘন্য উচ্চারণ করতেই সেখানেই গলগল করে ঢেলে দিল পৌষ। তৌসিফ তখন ফোন রেখেছে। পৌষকে ধরতেই দুর্বল পৌষ বলতে লাগলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কাকে খুন করবেন আপনি? এই, আপনি মানুষ মারেন? আমি গুলি দেখেছি আপনার কাছে। সত্যি বলুন, আপনি কি করেন? তৌসিফ উত্তর দিল না। পৌষ ছটফট করে উঠল। শক্ত করে ওকে ধরে বুয়াকে ডাকলো তৌসিফ। এক ডাকে হুড়মুড় করে 3 জন বুয়া ঢুকলো। তৌসিফ পাত্তা না দিয়ে বলল। রুম পরিষ্কার করো। পৌষ নিজেকে ছাড়িয়ে নিল, সরতে সরতে বলল। আমারটা আমিই পরিষ্কার করব। তৌসিফ সরল দৃষ্টি ফেলে বলল। ওকে ফাইন। পৌষ নিজেই সবটা পরিষ্কার করলো। বুকে হাত বেঁধে দেখলো তৌসিফ। বুয়াদের চলে যেতে বলতেই তারা চলে গেল। ছপাত করে শব্দ হতেই দৌড়ে ঢুকলো তৌসিফ। ততক্ষণে চিত হয়ে ফ্লোরে পড়েছে পৌষ। শীত শীত ভাব, তবে ঠান্ডা নেই। সকাল থেকে রাত কুয়াশায় চারপাশ ঘেরা, অথচ শীতের হদিস নেই। এমন আবহাওয়ায় তৌসিফের হাত ধরে অগাধ বিচরণ করতে মন চাইল পৌষের। গাড়িতে বসেই বাইরের আবহাওয়া দেখছে ও। এদিকে গাড়ি চলছে অতি দ্রুত বেগে। পৌষের জ্বর উঠেছে হঠাৎ। তৌসিফের বুকে মাথা দিয়ে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত ও সাথে শুনতে ব্যস্ত গম্ভীর মানুষটার ঘন ঘন ধুকপুক ধুকপুক শব্দ। চোখে মুখে বারবার আছড়ে পড়ছে তৌসিফের ফেলা গরম নিঃশ্বাস। লোকটা উদ্বিগ্ন হয়ে আছে। এই যে শরৎ, এর কি সুন্দর বাতাস বইছে, অথচ তৌসিফের খেয়াল নেই সেদিকে। আকাশটাকে দেখে মনে হচ্ছে সে বহু কষ্টে কান্না চেপে রেখেছে। যে কোনো সময় তার বাঁধ ভাঙা অশ্রুতে প্লাবিত হবে ধরণীর বুক। আবহাওয়া আজ তৌসিফেরই পক্ষে। তৌসিফের চোখ মুখেও একইভাবে আধার ঘনিয়ে আছে। গাড়ির মধ্যেই কাঁপতে থাকা পৌষকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুকে নিয়েছে ও। তৌসিফের মনটা খুব করে কু ডাকছে। কেন যেন বারবার মনে হচ্ছে জ্বরটা সুবিধার না। চোখ বুঝল তৌসিফ। সকাল থেকে ঘটে যাওয়া প্রতিটি কথা যেন ওর মস্তিষ্কে একটু একটু করে পুনরাবৃত্তি ঘটছে। কত সুন্দর সকাল থেকে বাড়ি জুড়ে দৌড়ালো মেয়েটা। সাত সকালে বমি করার পরও তৌসিফের বারণ সত্ত্বেও পৌষি ব্রেকফাস্ট বানালো। গত রাতেই নাকি ও নল্লি বসিয়েছিল। আজ সকাল হতেই কাজের লোক থেকে বাইরে থেকে নান আনিয়ে ব্রেকফাস্টে সার্ভ করলো। মিনুকে নিজে গিয়ে ডেকে বসালো ওদের সাথে। ঘ্রাণে তখন ক্ষুধা বেড়েছিল তৌসিফের। পৌষর প্লেটে বড় একটা নলি তুলে দিল, নিজে বেড়ে বেড়ে খাওয়ালো। তখনও জ্বর নেই, শুধু খেতে খেতে পৌষ বলল। গলাটা জ্বলছে। তৌসিফ অরেঞ্জ জুসটা এগিয়ে দিল ওর দিকে। মুখে বলল। বমি করাতে হয়তো। বললেও জুস মুখে তুলল না পৌষ। তৌসিফ নিজেই ওর ঠোঁটের কাছে গ্লাসটা তুলে ধরে। এক চুমুক দিয়েই পৌষ বলে। তেতো এটা। কপালে ভাঁজ ফেলে তৌসিফ।